অরক্ষিত ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ঘটছে ছিনতাই, ডাকাতি ও হত্যার ঘটনা। নজরদারির অভাব, টহল বাড়ানোর দাবি। উপদেষ্টা এএফ হাসান আরিফের জীবনাবসান, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শোক। আজ হাইকোর্টে দ্বিতীয় জানাজা। আইন অঙ্গনে এমন সজ্জন, বিদ্বান, ভদ্র, প্রাজ্ঞ একজন আইনজীবী খুঁজে পাওয়া আসলেই দুষ্কর। এই গণতন্ত্র উত্তরণের যে পথ, যে কাজ শুরু হয়েছে, এই সময়ে তার খুব বেশি প্রয়োজন ছিল বলে আমরা মনে করি। সংস্কারের নামে নির্বাচনে বিলম্ব চায় না জনগণ, বলছে বিএনপি। তাড়াহুড়ো নয়, যথেষ্ট সময় দিতে চায় জামায়াত। মাদারীপুরে মামলা বাণিজ্য, গণ অভ্যুত্থানে হত্যা মামলায় ফাঁসছেন সহযোদ্ধা। তদন্তে বাদ পড়বে নিরপরাধী, বলছে পুলিশ। বান্দরবানের নাইখুমছড়ি ইউপি চেয়ারম্যানের নানা অনিয়ম, জামিনে বেরিয়ে জড়াচ্ছেন দুর্নীতিতে, অপসারণ দাবি। এবং জার্মানির ম্যাগডেবার্গ শহরে বড়দিনের জমায়েতে গাড়ি চাপা, নিহত 2, আহত 68, 15 জনের অবস্থা আশঙ্কাজনক। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছে আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। অরক্ষিত ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে প্রায়ই ঘটছে ছিনতাই, ডাকাতি ও হত্যার মতো ঘটনা। আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি না থাকার অভিযোগ স্থানীয়দের। এই ধরনের ঘটনা রোধে মহাসড়কের সমন্বিত উদ্যোগের কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ। সুমিত সরকারের প্রতিবেদন, জানাচ্ছেন নুসরাত শোভা। পদ্মা সেতু হয়ে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 23 জেলার প্রবেশপথ ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে। তবে এটি এখন যেন অপরাধের আখড়া। চলতি বছর এক্সপ্রেসওয়েতে অন্তত অর্ধশতাধিক ছিনতাই, ডাকাতি ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সর্বশেষ গেল 30 নভেম্বর এক্সপ্রেসওয়েতে এক তরুণীকে গুলি করে হত্যার ঘটনা জনমনে আতঙ্ক ও নানা প্রশ্নের জন্ম দেয়। কয়েকদিন আগে যে পদ্মা সেতুর কাছাকাছি আমাদের শ্রীনগরে একটা মেয়ের প্রকাশ্য দিবালোকে 5টা গুলি করে হত্যা করেছে। আপনার মতন মানুষ চশমা বলো ইকলো একটা দেখা যাচ্ছে উনি যাত্রী, কিন্তু উনি যে চোর এটা কেউ বোঝার কোনো উপায় নাই। ওনার হাতে কেমিক্যাল থাকে, নাহলে ইঞ্জেকশন থাকে, যে কোনো মাধ্যমে আমাদের গাড়ি নেওয়া যায়। স্কুল কলেজের মেয়েরা যখন চায় এরা ইপসিডিংয়ের শিকার হয়। মহাসড়কের মুন্সিগঞ্জ প্রান্তের দোগাছি, সমসপুর, নিমতলা ও শ্রীনগর বাজার সহ অন্তত 5টি পয়েন্টে সড়কবাতি একেবারেই অচল। অধিকাংশ স্থানে বিকল সিসিটিভি ক্যামেরাও। এই সুযোগকেই কাজে লাগায় অপরাধীরা। আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি না থাকায় মহাসড়ক রাতে অরক্ষিত হয়ে পড়ে বলে অভিযোগ স্থানীয়দের। এক্সপ্রেসওয়েতে যে ফ্লাইওভারগুলো রয়েছে এর বাইরে কোনো বাতি নেই। রাতের বেলাতে যারা চলাচল করে এখানে অপরাধটা বেশি সংঘটিত হয়। এখানে অটো ছিনতাই করে অটো চালকদেরকে হত্যা করা হয়েছে এবং সিএনজি যাত্রীদের ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইটা বেশিরভাগই হইলো আপনার বিলতারা রাস্তার, তারপরে হইলো আপনার হাসারা, তারপরে হইলো চাইলতাপাড়া, তারপরে হইলো ঝিলমিল, মানে এই সব জায়গায় হইলো আপনার ছিনতাইটা বেশি হয়। অপরাধ প্রবণতা কমিয়ে আনতে মহাসড়কে টহল জোরদারের কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ। আমরা টহলটাকে আরও জোরদার করার জন্য একটা উদ্যোগ গ্রহণ করেছি। রাস্তায় যে সিসি ক্যামেরাগুলো ছিল সেগুলো বিকলগুলো এবং যেখানে যেখানে আমাদের প্রয়োজন এটাকে আইডেন্টিফাই করতে সক্ষম হয়েছি। সড়ক বাতি বাড়ানো ও বিকল সিসিটিভি ক্যামেরা সচলের আশ্বাস দেয় সড়ক ও জনপথ কর্তৃপক্ষ। গুরুত্বপূর্ণ পয়েন্টে যে সড়ক বাতিগুলো রয়েছে সেগুলোর মধ্যে কোনো বাতি যদি অকেজো বা নষ্ট হয়ে যায় সেগুলো আমরা পর্যায়ক্রমে সবগুলো মেরামত করার ব্যবস্থা নিচ্ছি। এক্সপ্রেসওয়ে নিরাপদ রাখতে রাতে টহল বাড়ানোর পাশাপাশি নিয়মিত যৌথ বাহিনীর অভিযানের তাগিদ স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। সাভারে চলন্ত বাসের যাত্রীদের জিম্মি করে টাকা, মুঠোফোন, স্বর্ণালংকার ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় ঢাকা আরিচা মহাসড়কের বিপিএটিসির সামনে এই ঘটনা ঘটে। যাত্রীরা জানায়, শুক্রবার বিকেলের দিকে ওয়েলকাম ব্যানারের যাত্রীবাহী একটি বাস ঢাকার মতিঝিল থেকে চন্দ্রার উদ্দেশ্যে ছেড়ে আসে। সন্ধ্যা 6:30টায় বাসটি সাভারের বিপিএটিসির সামনে পৌঁছালে 3 থেকে 4 জনের ছিনতাইকারী দল বাসে ওঠে। এ সময় তারা ধারালো দেশীয় অস্ত্র ঠেকিয়ে কয়েকজনকে জিম্মি করে। পরে বাসে থাকা 15 থেকে 20 জন যাত্রীর কাছ থেকে টাকা, মুঠোফোন ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। কয়েকজন বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের মারধর সহ ছুরিকাঘাত করে। পরে ছিনতাইকারী দলটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন হল সংলগ্ন ফটকের সামনে ঢাকা আরিচা মহাসড়কে নেমে যায়।
আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সাভার মডেল থানা পুলিশ জানায় এই ঘটনায় তদন্ত শুরু করেছে তারা। পৌষের শুরু থেকে লালমনিরহাটে কুয়াশা কিছুটা কম থাকলেও হিমেল হাওয়ায় বেড়েছে শীতের দাপট। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা, জনজীবনে শীতের প্রভাব কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। লালমনিরহাটে পৌষের শুরু থেকে এ পর্যন্ত কুয়াশা কিছুটা কম থাকলেও হিমেল হাওয়া থাকায় কিন্তু শীতের প্রবণতা বেড়েছে। অর্থাৎ এই তীব্র শীত অনুভূত হওয়ার কারণে এই অঞ্চলে সাধারণ মানুষের উপর নেতিবাচক প্রভাব পড়েছে। বিশেষ করে সকাল থেকে যারা মাঠে কাজ করতে শুরু করেন তারা কিন্তু এই শীতের কারণে কাজ করতে পারছেন না। কুয়াশা কম থাকলেও হিমেল হাওয়া থাকার কারণে কিন্তু অপ্রয়োজনে কেউ ঘর ছাড়ছেন না। অর্থাৎ যে সাধারণ মানুষ যারা রয়েছে, দিনমজুর রয়েছেন, তারা কিন্তু অনেকটাই বিপাকে পড়েছেন এবং এই তীব্র শীতের কারণে লালমনিরহাটের সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আমরা খবর নিয়ে দেখেছি সেইখানে কিন্তু শিশু এবং বয়োজ্যেষ্ঠ রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। একটু তথ্য জানাতে চাই, এবছর কিন্তু লালমনিরহাটের সর্বনিম্ন তাপমাত্রা 11.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। আজকে কিন্তু সকাল 6টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.3 ডিগ্রি সেলসিয়াস। এই অঞ্চলের আবহাওয়া অধিদপ্তরের দায়িত্বে থাকা মুস্তাফিজুর রহমানের সাথে কথা হয়েছে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে জেলায় কুয়াশা কিছুটা কম থাকলেও একটি মৃদু শৈত্যপ্রবাহের মোকাবেলা কিন্তু লালমনিরহাটবাসী করেছে এবং এ মাসেই আরও 2টি শৈত্যপ্রবাহ আসলে মোকাবেলা করতে হতে পারে এবং কুয়াশা বর্তমানে কিছুটা কম থাকলেও আগামী সপ্তাহ থেকে কুয়াশার মাত্রা কিন্তু বৃদ্ধি পাবে এবং সেই সাথে শীতের তীব্রতা বৃদ্ধি পাবে, অর্থাৎ তাপমাত্রা কিন্তু আরও নেমে আসবে। সব মিলিয়ে যদি বলতে চাই, লালমনিরহাটে কুয়াশা কম থাকলেও শীতের তীব্রতা অনেকটাই বেড়েছে। এতে কিন্তু বিপাকে পড়েছে নিম্ন আয়ের যে দিনমজুর খেটে খাওয়া মানুষজন তারা। এই ছিল লালমনিরহাট থেকে শীতের সর্বশেষ খবর। বাদশা, আপনাকে ধন্যবাদ। দর্শক, লালমনিরহাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী জামাল বাদশা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও প্রবীণ আইনজীবী AF হাসান আরিফ আর নেই। শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। ধানমন্ডিতে এশার নামাজ শেষে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদের সদস্যরা। আজ সকাল 11টায় হাইকোর্টে হাসান আরিফের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। কায়েস রাহাতের প্রতিবেদন। গেল 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন প্রবীণ আইনজীবী AF হাসান আরিফ। তিনি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা ছিলেন। হাসান আরিফের পরিবার জানায় দুপুর 3টার দিকে অসুস্থ হয়ে পড়লে ধানমন্ডি ল্যাবেড হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ সময় তাকে দেখতে আসেন উপদেষ্টা সহ তার সহকর্মী, রাজনীতিবিদ ও শুভানুধ্যায়ীরা। বলেন, হাসান আরিফের শূন্যস্থান অপূরণীয়। আইন অঙ্গনে এমন সজ্জন, বিদ্বান, ভদ্র, প্রাজ্ঞ একজন আইনজীবী খুঁজে পাওয়া আসলেই দুষ্কর। বাংলাদেশের লিগ্যাল প্রফেশনের একজন মহিরুহু ছিলেন। বাংলাদেশের অনেক লিগ্যাল অ্যাক্টিভিজম যেগুলো মানে আপনি ডিসেন্টিং ভয়েসগুলো বা ডিসিডেন্টদেরকে উনি ডিফেন্ড করেছেন। আমি ব্যক্তিগতভাবে আমার একজন বিশিষ্ট শহীদকে হারিয়েছি আর দেশ হারিয়েছে একজন দেশপ্রেমিক মানুষকে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। এশার নামাজের পর ধানমন্ডির বাইতুল আমান মসজিদে হাসান আরিফের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদের সদস্যরা। শনিবার সকাল 11টায় হাইকোর্টে হাসান আরিফের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। তার মেয়ে দেশে ফিরলে দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারকে মেপে চলার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেছেন, কোনো ভুল হলে ইতিহাস ক্ষমা করবে না। বিপন্ন হবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব। আর সংস্কারের নামে নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরে বিলম্ব দেশের মানুষ প্রত্যাশা করে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সাইফুল রিপোর্টের প্রতিবেদন। শুক্রবার রাজধানীর মোহাম্মদপুরের কাটাসুর এলাকায়
2024-এর ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের স্বজন ও আহতদের সাথে সাক্ষাৎ করে আমরা বিএনপি পরিবার। এ সময় ক্ষতিগ্রস্তদের হাতে আর্থিক সহায়তা তুলে দেয় সংগঠনটি। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ৭১, ৭৫-এর ৭ নভেম্বর, ৯০-এর গণ অভ্যুত্থান, ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থান সহ দেশের সব অর্জনের গর্বের দাবিদার বিএনপি। এ দলের সাথে ছলচাতুরি করে কোনো লাভ হবে না। এই বিএনপিকে কখনো মাথা নোয়াতে পারবেন না। বিএনপির সাথে ছলচাতুরি করে কোনো লাভ হবে না। অন্তর্বর্তীকালীন সরকারকেও অত্যন্ত মেপে মেপে পা ফেলতে হবে। যদি ভুল হয় তাহলে কিন্তু ইতিহাস যেমন দেশের ভিতর থেকে ক্ষমা করবে না, বাইরের শত্রুরাও কিন্তু আমাদের কাউকেও ক্ষমা করবে না। এবং এই ক্ষমা না করতে গিয়ে আমাদের স্বাধীনতা বিপন্ন হবে, আমাদের সার্বভৌমত্ব বিপন্ন হবে, আমাদের দেশ হিসেবে টিকে থাকা বিপন্ন হবে। রিজভী বলেন, রাজনৈতিক দল গঠনের অধিকার সবার আছে, তবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কোনো রাজনৈতিক দল হলে গ্রহণযোগ্যতা হারাবে অন্তর্বর্তী সরকার। জাতীয় নাগরিক কমিটির এই নামে একটি রাজনৈতিক দল করা হচ্ছে, ঠিক ভালো কথা। রাজনৈতিক দল করার অধিকার সবার আছে, কিন্তু কেউ যদি গণতান্ত্রিক আন্দোলনের শেয়ার হোল্ডার হন, গণতন্ত্র যে একটি সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছু প্রত্যয় তৈরি করে, সেইটাকে শ্রদ্ধা করতে হবে। রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় কোনো দলকে গঠন করার প্রক্রিয়া যদি হয়, তাহলে যে ক্রেডিবিলিটি এই সরকারের, সেই ক্রেডিবিলিটি কিন্তু নষ্ট হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়ে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। অনুগ্রহ করে রোড ম্যাপ সুনির্দিষ্ট দিয়ে দেন, নির্বাচনের তারিখ ঘোষণা করে দেন। কে কি বললো এটাতে কিচ্ছু আসে যায় না। জনপ্রতিনিধিরাই ঠিক করবে কোনটা পুরোপুরি সংস্কার হবে, কোনটা হবে না। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। বাগেরহাটে চাষ হচ্ছে বিদেশি ফুল লিলিয়াম। এরই মধ্যে পরীক্ষামূলক চাষে সফল হয়েছে উদ্যোক্তা ফয়সাল। এই ফুল দেখতে প্রতিদিনই ভিড় করছেন স্থানীয়রা। এ নিয়ে একটি প্রতিবেদন থাকছে সংবাদের পরের অংশে। সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। কেরানীগঞ্জে জামায়াতের ঢাকা জেলার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। এছাড়া দিনব্যাপী বিভিন্ন স্থানে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। ফাহিম ইউসুফের প্রতিবেদন। শুক্রবার সকালে কেরানীগঞ্জে হয় ঢাকা জেলা জামায়াতের কর্মী সম্মেলন। সম্মেলনে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, স্বৈরাচার সরকার দেশ থেকে পালিয়ে গেলেও দেশের মানুষ এখনো চাঁদাবাজি থেকে মুক্ত হয়নি। যারা স্বৈরাচারের অপকর্ম চালিয়ে যাচ্ছে তারা জাতির শত্রু। আমাদের সন্তানেরা রাস্তায় নেমেছিল চাঁদাবাজি বন্ধ করতে, দখলদারি বন্ধ করতে, জুলুম বন্ধ করতে। চাঁদাবাজি, দখলদারি এবং জুলুম কি বন্ধ হয়েছে? বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে, থামতে হবে, সরে আসতে হবে। আমাদের সন্তানেরা এই জন্য রক্ত দেয় নাই, কারো ফলস জমিদারি তৈরি করার জন্য রক্ত দেয় নাই। এ সময় নির্বাচন নিয়ে তিনি বলেন, পর্যাপ্ত সময় নিয়ে সংস্কার শেষে দিতে হবে অংশগ্রহণমূলক নির্বাচন। গদি কোনো সুখের জিনিস নয়, গদি আল্লাহর পক্ষ থেকে আমানতের বিষয়। 2 নম্বর হচ্ছে 17.5 বছরে যে জঞ্জাল সৃষ্টি হয়েছে, এই জঞ্জালের কতিপয় দিক এমন আছে যে এটা পরিচ্ছন্ন না করলে একটা সুষ্ঠু নির্বাচন কোনোভাবেই সম্ভব নয়। এদিকে তেজগাঁও থানা দক্ষিণের কর্মী সম্মেলনে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন আগস্ট বিপ্লবীদের জাতীয় বীরের মর্যাদা দেওয়ার দাবি জানান। মেধাবী ছাত্ররা পাশ করার পরে চাকরি নাই, তাদের মেধা নিয়ে তারা বিদেশে চলে গিয়েছে, মেধা পাচার হয়েছে। উদ্দেশ্য, দুর্নীতিবাজরা বাংলাদেশকে শাসন করবে। অন্যদিকে কাকরাইলের আইডিইবিতে পেশাজীবী বিভাগের সদস্য সম্মেলনে যোগ দিয়ে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, টেকসই সংস্কার নিশ্চিতে তাড়াহুড়ো নয়, নিতে হবে প্রয়োজনীয় সময়। নির্বাচনের জন্য যদি 1 মাস বেশিও লাগান, কিন্তু প্রয়োজনীয় সংস্কার শেষ করতে হবে।
এবং কি কি সংস্কার করবেন তাও বলতে হবে, ঘরে বক্তৃতা করলে হবে না, এবং কোনটা কতদিনের মধ্যে করবেন তাও বলতে হবে জাতি। এছাড়া বিকেলে বনশ্রীতে রামপুরা থানা উত্তরের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। শান্তির ইতিহাস। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। জীবন বাজি রেখে ২৪-এর বিপ্লব করে এখন সহযোদ্ধা হত্যার মামলার আসামি মাদারীপুরের অনেক। শুধু অনেক নয়, মাদারীপুর জুড়ে এমন মিথ্যা মামলা হয়রানিতে শত শত পরিবার। অধিকাংশ মামলার বাদীদের চেনে না নিহতের স্বজনরা। মিথ্যা মামলা বাণিজ্য ধারাবাহিকের আজ ১৩তম পর্ব অনুসন্ধান করেছেন মাদারীপুর প্রতিনিধি শিবশঙ্কর রবিদাস, জানাচ্ছেন এম এ আজিম। মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে স্লোগান তুলতেন অনিক হাওলাদার। এখন তিনিই নিহত সহযোদ্ধা হত্যা মামলার আসামি। আন্দোলন চলাকালে ঢাকায় নিহতের ঘটনায় তাকে আসামি করে মামলা করেছেন রনি শরীফ নামের একজন। অথচ ঘটনার সময় তিনি জীবন বাজি রেখে যুদ্ধ করছিলেন স্বৈরাচারের বিরুদ্ধে। আমি যুদ্ধ করেছি, আমার সহযোদ্ধা যুদ্ধ করেছে আরেকজন ঢাকায়, উনি মারা গেছে, ওনার মামলা আমাকে দিল এবং আমাকে এক পর্যায়ে বলল যে তুমি কিছু টাকা দাও, তোমার মামলাটা আমি দেখতেছি, আমি তোমার নামটা বাদ দিয়ে দিব। এমন মিথ্যা মামলা আর রমরমা বাণিজ্য চলছে মাদারীপুর জুড়ে। আন্দোলনে স্বজনহারা পরিবারগুলো মামলা না করলেও বিভিন্ন মহল মামলা করে ফাঁসিয়ে দিচ্ছে নিরীহ মানুষদের। আমার সম্পদ হারিয়ে গেছে, ভাই মামলা করবো কার জন্য? কার জন্য কেন মামলা করবেন? আর আরেকজন কেন করবেন? মামলাটা যে দিছে সেটা আপনাদের সাথে কথা বলে দিছে? না, সে আমাদের সাথে কোনো মামলার বিষয়ে কোনো কেউ কথা বলেনি। আমার ভাইয়ের হয়ে একজনে মামলা দিছে, তো আমরা কিন্তু তাকে চিনিও না, জানিও না। তাদের রাজনীতি নিয়ে দ্বন্দ্ব, তারা তাদেরটা দিয়ে দিবে, কিন্তু একটা শহীদ ফ্যামিলির তো হয়রানি করার কোনো প্রয়োজন নাই। আর আমরা তাদেরকে বলিও নাই যে আপনারা মামলা দেন। এমন ঘটনায় ক্ষুব্ধ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীরাই। এই ২৪-এর গণঅভ্যুত্থানের পরিপন্থী বা বৈপরীত কাজকে আমরা কখনোই সমর্থন করি না, সমর্থন করব না। আমরা সমস্ত অন্যায় অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনে আবার রাজপথে নামব। ক্যামেরার সামনে না এলেও মুঠোফোনে কথা হয় মামলা বাণিজ্যের অন্যতম হোতা খলিলের সাথে। তিনি জানান, রাঘব বোয়াল ধরতেই মামলা করেছেন তিনি। বড় ধরনের রাঘব বোয়াল আছে, কয়েকটা ধরব, আর কিছু লোকজন নিরীহ যারা আসামি হয়েছে কিছু এদেরকে খালাস করে দেব, ছেড়ে দেবো। ওই সময় দেওয়া হয়েছিল, এটা ওই যে আমাদের রাজনৈতিক ভাবে জোরে দিয়েছিল। অবশ্য জেলা পুলিশ বলছে সঠিক তদন্তে বাদ পড়বে নিরপরাধীরা। তদন্তকারী কর্মকর্তাগণ মামলা সুষ্ঠুভাবে তদন্ত করে তদন্ত রিপোর্ট দাখিল করবে। সেক্ষেত্রে কেউ যদি নিরপরাধ হন সেই বিষয়টি আমরা বিবেচনায় নেব। ২৪-এর বিপ্লবে গণহত্যার সঠিক বিচার নিশ্চিতে মামলা হয়রানি ও বাণিজ্য বন্ধ জরুরি বলে মনে করছেন ভুক্তভোগীরা। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ব্যাপক অনিয়ম ও দুর্নীতির কারণে স্থানীয় জনগণ ও পরিষদ সদস্যরা অতিষ্ঠ হয়ে উঠেছেন। আওয়ামী লীগ আমলে অবৈধভাবে নির্বাচিত এই চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি প্রকল্পে দুর্নীতি সহ নানা অনিয়ম করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। স্থানীয়রা এখন পরিষদের তালা ঝুলিয়ে তার অপসারণ ও আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন। সহকর্মী আবুল বাশার নয়নের প্রতিবেদন, জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দোষটি ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মেম্বার পদে পরাজিত হলেও পরে রাতের ভোটে ফ্যাসিস্ট সরকারের ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন মোহাম্মদ ইমরান। স্থানীয়রা জানান, ১৬ বছর আগে তেমন কোনো সম্পদ না থাকলেও চেয়ারম্যান হওয়ার পর তিনি অনিয়ম, দুর্নীতি এবং সরকারি বেসরকারি টাকা আত্মসাৎ করে রাতারাতি হয়ে যান আঙুল ফুলে কলা গাছ। তার বিরুদ্ধে বিচারের নামে টাকা আদায়, ভিজিট বিতরণে অনিয়ম, রোহিঙ্গাদের জন্ম নিবন্ধন ও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত এবং সরকারি ঘর প্রদান সহ অন্যান্য কাজের নামে অবৈধ টাকা আদায়ের অভিযোগ রয়েছে। মানববন্ধনে না যাওয়ার জন্য এখানে আসার জন্য বলছে চেয়ারম্যানে, আমি প্রকল্প এখানে পিছিয়ে যাচ্ছি, প্রকল্প আছে কিনা দেখছি, কোনো সিটিও আসে নাই, কোনো প্রকল্প আসে না। ইমরান চেয়ারম্যান তুই ভাই আরে গদ দিব বলি হয় আর তো ৯০,০০০ কোটি লইয়ে তখন চেয়ারম্যানরা গিয়ে হয়তো খরচা দিয়া পারিব, হয়তো ১,০০,০০০ দিয়া পারিব, আমরা ইউনিয়নতো চেয়ে দিয়া পারিব, টিউনিয়নতো দিয়া পারিব, হনা হাইম দলত হতে যেন ৯০,০০০ কোটি দি।
5 আগস্টের নাশকতার মামলায় সম্প্রতি কারাভোগ করা এই জনপ্রতিনিধি জামিনে মুক্ত হয়ে আবারও তার দলবল নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। সম্প্রতি তার পরিষদে তালা দিয়ে মানববন্ধন করছেন স্থানীয়রা। চেয়ারম্যান হওয়ার আগে তো মনে করেন ওনার ওয়ার্ড হচ্ছে 4 নম্বর ওয়ার্ড, এই তো আগে এখানে ছিল না, এরপর থেকে চেয়ারম্যান হওয়ার পর থেকে এখানে আসা যাওয়া বা এই বিল্ডিংটা করছে। 집에 성적 띠야 비제 성적 띠야 기어 만세톤 훈이 돼 기어 띠말에 너두기 기어 띠말 두기 তার অপকর্মের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তার স্থলে যোগ্য চেয়ারম্যান নির্বাচনের দাবি এলাকাবাসীর। নীতি চেয়ারম্যান অবসরণ চাই আরা 7টা বুথর আরা জনগণ এক হইনে আরা ওরে নসাই ও জেনে আরা পরিষদ তাই না ভারফান। নিউজ ডেস্ক, দেশ টিভি। নেত্রকোনা শহরকে যানজট মুক্ত করতে বাইপাস সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও ভূমি অধিগ্রহণ সহ নানা জটিলতায় দীর্ঘদিন আটকে ছিল কাজ। অবশেষে সে জট খুলেছে। পুরোদমে শুরু হয়েছে সড়ক নির্মাণ কাজ। 2026 সালের জুনেই কাজ শেষ হবে বলে আশাবাদী সড়ক বিভাগ। সাইফুল আরিফ জুয়েলের তথ্য ছবিতে আব্দুল্লাহ আল মারুফের ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জের ধর্মপাশা মধ্যনগর সহ নেত্রকোনার মোহনগঞ্জ, বারোহাট্টা ও কমলাকান্দা থেকে ঢাকা ময়মনসিংহগামী যানবাহন যায় নেত্রকোনা শহরের ভেতর দিয়েই। শহরের ছোট সড়কে ভারী যানবাহন চলাচলে প্রতিনিয়ত সৃষ্টি হয় যানজটের। নিরসনে 2022 সালে বাইপাস সড়ক নির্মাণের উদ্যোগ নেয় তৎকালীন সরকার। 13.2 কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটি শহরের বাংলা এলাকা থেকে শুরু হয়ে চল্লিশা হয়ে মিশে গেছে নেত্রকোনা ময়মনসিংহ মহাসড়কের সাথে। জমি অধিগ্রহণ সহ পুরো কাজের বরাদ্দ ধরা হয় 294 কোটি টাকা। কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান তাহের ব্রাদার্স লিমিটেড ও মেসার্স জামিল ইকবাল। কাজ শুরু হয় 2022 সালের মে মাসে, শেষ হওয়ার কথা 2024 সালের জুনে। তবে জমি অধিগ্রহণ জটিলতায় আটকে যায় কাজ, ফলে সময় বাড়ানো হয় 2026 সালের জুন পর্যন্ত। গেল 5 আগস্ট সরকার পতনের পর আরেক দফা আটকে যায় প্রকল্পের কাজ। তবে সব বাধা কাটিয়ে সম্প্রতি পুরোদমে কাজ শুরু হয়েছে এ প্রকল্পের। ইতোমধ্যেই দৃশ্যমান সড়কের সেতু ও কালভার্ট নির্মাণ কাজ সম্পন্ন হলে ব্যবসা বাণিজ্যের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলে আশা স্থানীয়দের। যদি এই রাস্তাটা কমপ্লিট হয়ে যায় তাহলে আমরা এদিকে 500 এলাকা লোকজন আছে, এখান থেকে কষ্ট করে আপনি ঢাকা বাস স্ট্যান্ড যাইতে হইব না বা 40 যাইতে হইব না, আমরা এখান থেকে সরাসরি গাড়ি পাবো। জায়গার মান বাড়বে, এটা অবশ্যই, এটা তো আর কোন লাগে না, তো এটা তো অবশ্যই জায়গার মান তো বাড়বে। এই রাস্তাটা হওয়াতে সকলের একটা জীবনযাত্রার মান কিন্তু বেড়ে গেছে। ওইখানে কাঠা প্রতি জমির দাম ছিল 1 লক্ষ 1.5 লক্ষ টাকা, 10% জমি। এখন ওই জায়গায় 1% এখন 5 লক্ষ 6 লক্ষ টাকা দাম হচ্ছে, কিন্তু মানুষ জমি বিক্রি করতেছে না। কারণ এই জায়গায় এখন শিল্পায়নের একটা মানুষ পরিকল্পনা নিচ্ছে, শিল্পায়ন হবে, শিক্ষা প্রতিষ্ঠান হবে। কোনো বাধা না থাকায় নির্ধারিত সময়ে কাজ শেষ হবে বলে জানান সড়ক ও জনপথ বিভাগ। ভূমি অধিগ্রহণ সংক্রান্ত বিষয়গুলো ছিল, এগুলো এখন প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। এখন ক্ষতিগ্রস্তরা তারা ক্ষতিপূরণ পাচ্ছে এবং আমাদের প্রকল্পের সমস্ত জটিলতা কাটিয়ে এখন প্রকল্পের কাজ পুরোদমে চলমান রয়েছে। তো প্রকল্পে আপাতত কাজের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। বাইপাস সড়কটি ঘিরে নতুন স্বপ্ন বুনছেন এলাকাবাসী, অপেক্ষায় দীর্ঘ যানজট থেকে মুক্তির। নিউজ ডেস্ক, দেশ টিভি। পরীক্ষামূলকভাবে লিলিয়াম ফুল চাষ করে সফল হয়েছেন বাগেরহাটের ফয়সাল। দেশের মাটিতে বিদেশি এই ফুল দেখতে ভিড় করছেন স্থানীয়রা। ভবিষ্যতে বাণিজ্যিকভাবে লিলিয়াম চাষের সম্ভাবনা দেখছেন উদ্যোক্তা ও সংশ্লিষ্টরা। সহকর্মী এস সোহানের রিপোর্ট জানাচ্ছেন নুসরাত শোভা। নেদারল্যান্ড, ইউরোপ ও উত্তর আমেরিকার মতো শীত প্রধান দেশের লিলিয়াম ফুল ফুটে আছে বাগেরহাটের ফয়সালের নার্সারিতে, ছড়াচ্ছে শোভা। নেদারল্যান্ড থেকে 200টি কন্দ এনে 1% জমিতে পরীক্ষামূলকভাবে চাষ শুরু করেন মোল্লাহাটের গাফরা গ্রামের কৃষি উদ্যোক্তা ফয়সাল আহমেদ। সাধারণত 2 মাসে ফুল আসার কথা থাকলেও তার বাগানে ফুল এসেছে মাত্র 34 দিনে। বিদেশি এই ফুল দেখতে ভিড় জমাচ্ছেন স্থানীয়রা। নতুন ফুলের চাষ, বাইরে থেকে আসছে ফুলটা, এটা দেখার জন্য মূলত আসছি। আসে আমার দেখে খুব ভালো লাগছে ফুলটা। আমি এখানে আসছি যে লিলিয়াম ফুলের একটা চারা রোপণ করছে এখানে, আমি দেখতে আসছি মধ্যবর্তী একগ্রাম নার্সারিতে। এই ফুল সম্পর্কে আমি কিছু অভিজ্ঞতা লাভ করলাম যে এখানে কোনো রাসায়নিক সার প্রয়োগ ছাড়াই শুধুমাত্র ভার্মি কম্পোস্টের মাধ্যমে অনেক সুন্দর একটা চারা রোপণ করা হয়েছে। কৃষিতে বৈচিত্র্য সৃষ্টি ও নতুন উদ্যোক্তা তৈরির জন্যই এই ফুল চাষ শুরু করা হয়েছে বলে জানান উদ্যোক্তা ফয়সাল।
আমি সবসময় নতুন নতুন কিছু করার চিন্তা ভাবনা থাকে, তো এর ভিতরে লাল তীর কোম্পানি আমাদের হচ্ছে যে একটা প্রপোজাল দেয় যে বিদেশ থেকে এই ধরনের লিলিয়াম ফুলের ভাল্ব আসবে, যেটা হচ্ছে দক্ষিণাঞ্চলের ট্রায়াল হবে। এটা আমরা ভবিষ্যৎ দেখতেছি, অনেক ভালো ভবিষ্যৎ, কারণ এটা অনেক উচ্চ মূল্যে এই ফুলগুলো বিক্রি হয়। শীত প্রধান দেশে ফুল হওয়ায় পলিনেট হাউসে লিলিয়াম চাষ করতে হয়, যা জটিল এক পদ্ধতি। সরকার সহযোগিতা করলে লাভজনক এই ফুলের চাষ বৃদ্ধি পাবে বলে মনে করছে কৃষি বিভাগ। আমাদের একজন তরুণ উদ্যোক্তা ফয়সাল এইটা চাষটি করেছে এবং এখানে একটি স্টিকের দাম 250 থেকে 300 টাকা, এবং এটা বাংলাদেশের বাজারে প্রচুর সম্ভাবনা রয়েছে। আমাদের এই এলাকায় যদি এরকম উদ্যোক্তা সৃষ্টি করা যায় তাহলে কিন্তু এই ফুল চাষের একটা ব্যাপক সম্ভাবনা রয়েছে। ফয়সালের পলিনেট হাউসে লিলিয়াম ফুল ছাড়াও আছে উচ্চ ফলনশীল মরিচ, টমেটো, বেগুন, টিস্যু কালচার কলা, ক্যাপসিকাম, পেঁপে সহ বিভিন্ন জাতের চারা। নিউজ ডেস্ক, দেশ টিভি। জার্মানির মেগডেবার্গ শহরের বড়দিন মার্কেটে ভিড়ের মধ্যে গাড়ি চাপায় নিহত হয়েছেন অন্তত 2 জন, আহত কমপক্ষে 68 জন। জার্মানির স্থানীয় সময় শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি গাড়ি হঠাৎই মার্কেটে ঢুকে পড়ে। এ সময় বড়দিনের শপিং করতে আসা মানুষ গাড়িতে পিষ্ট হয়। এ সময় আশপাশের সবাই ছোটাছুটি শুরু করে, এতে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলেছে, ঘটনাকে কেন্দ্র করে ভিডিও ফুটেজ দেখে 50 বছর বয়সী সৌদি আরবের এক চিকিৎসককে আটক করেছে দেশটির পুলিশ। নিহতদের মধ্যে একজন শিশু ও আহতদের মধ্যে 15 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানায় স্থানীয় প্রশাসন। বিক্ষোভে উত্তাল ভারতের পার্লামেন্ট চত্বর। বিজেপি কংগ্রেসের হাতাহাতির ঘটনায় রাহুল গান্ধীর বিরুদ্ধে দায়ের করা হয়েছে 3টি মামলা। ক্ষমতাসীন দলের অভিযোগ, 2001 সালে ভারতের সংসদে পাকিস্তানি জঙ্গিরা যেভাবে হামলা চালায়, একইভাবে আইন প্রণেতাদের উপর আক্রমণ করেন রাহুল। এইসব ঘটনায় দেশটির রাজনীতিতে বইছে উত্তেজনা। নীরব দাসের রিপোর্ট। পার্লামেন্ট চত্বরে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রতিবাদে উত্তাল। শুক্রবার বিজেপির বিরুদ্ধে এ সমাবেশে অংশ নেন রাহুল ও এমপি প্রিয়াঙ্কা গান্ধী এবং তাদের সমর্থকরা। এ সময় রাহুল গান্ধীর বিরুদ্ধে দায়ের করা বিজেপির মামলাকে সাজানো ও পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র দাবি করেন কংগ্রেস নেতারা। গতকাল সংসদ প্রাঙ্গণে দুপক্ষের প্রতিবাদ পাল্টা প্রতিবাদ রূপ নেয় সংঘাতে। এতে হাতাহাতির এক পর্যায়ে রাহুল গান্ধীর ধাক্কায় আহত হন 2 বিজেপি নেতা, এমপি প্রতাপ সারেঙ্গি ও মুকেশ রাজপুত। এতে কংগ্রেস নেতা রাহুলের বিরুদ্ধে হামলা, উস্কানি ও হত্যা চেষ্টার 3টি মামলা দেয়া হয়। ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানায়, তার এসব মামলার তদন্তের দায়িত্ব পেয়েছে ভারতীয় অপরাধ তদন্ত বিভাগ। সংসদে সেদিন রাহুল গান্ধীর আচরণকে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে তুলনা করেছেন বিজেপি নেতা নিশিকান্ত। প্রতিবাদে আজ ফের রাস্তায় নামে বিজেপি নেতারা। এমনকি 2001 সালে পাকিস্তান যেভাবে ভারতীয় সংসদে হামলা চালিয়েছিল, তারাও একই কাজ করেছে বলে মন্তব্য করেন তিনি। রাহুল গান্ধীজি মকরদুয়ারের সামনে আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করছিলাম। এমন সময় রাহুল ও প্রিয়াঙ্কাও দলবল নিয়ে হাজির হন। এ সময় তারা মকরদুয়ারের দিক দিয়ে প্রবেশ করতে চাইলে আমরা রাস্তা ছেড়ে দিই। তিনি উঠে গিয়েও সামনে থাকা নেতাদের ধাক্কা দেন। তিনি এখানে সন্ত্রাসী আচরণ প্রদর্শন করেছেন। এর আগে 2001 সালের ডিসেম্বর মাসে পাকিস্তানও আমাদের সংসদে এভাবে হামলা চালিয়েছিল। 19 ডিসেম্বর। এছাড়া নাগাল্যান্ডের এক মহিলা সংসদের সঙ্গে বাজে ব্যবহারের অভিযোগও তোলেন এনডিএ নেতা ও মন্ত্রী কিরণ রিজিজু। এমন আচরণের জন্য রাহুল ও কংগ্রেসকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তিনি। রাহুল গান্ধীজি গতকাল রাহুল গান্ধী মহিলা সাংসদের সঙ্গেও খারাপ ব্যবহার করেছেন। এ বিষয়ে সংসদ স্পিকারকে অবগত করলে সংসদ প্রাঙ্গণে যে কোনো প্রতিবাদ সমাবেশ নিষিদ্ধ করেছেন। আমরা আমাদের নেতাকর্মীদের শান্ত থাকতে বলেছি, তবে হাতাহাতির জন্য কংগ্রেসকে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। কংগ্রেস খুদ মাফি মাংনা চাই। অন্যদিকে সংসদ প্রাঙ্গণে পার্টি প্রেসিডেন্ট মাল্লিকার্জুন খার্গের সঙ্গে অসৎ আচরণের দায়ে বিজেপির বিরুদ্ধে দিল্লি থানায় অভিযোগ করে কংগ্রেস। এতে ভারতের বৃহৎ রাজনৈতিক দল দুটির রেষারেষি নিয়েই আজ শেষ হচ্ছে দেশটির এ বছরের সংসদ অধিবেশন। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি। 2024 ছিল ইউক্রেনের জন্য বড় ধাক্কা। পশ্চিমা সহায়তার পরও রণাঙ্গনে রীতিমতো হাঁপিয়ে উঠেছে ইউক্রেনীয় সেনারা।
বিপরীতে বছর জুড়ে ইউক্রেনের আরও জায়গা দখল নিয়েছে রুশ বাহিনী। বছর জুড়ে কেমন ছিল এই লড়াই দেখে নিব আফরিন মৌয়ের রিপোর্টে। 2024 ছিল ইউক্রেনের জন্য বড় ধাক্কার বছর। রণক্ষেত্রে খুব একটা সুবিধা করতে পারেনি, উল্টো হারিয়েছে পূর্ব থেকে পশ্চিমের বহু শহর ও গ্রাম। পশ্চিমাদের থেকে সবচেয়ে বেশি সহায়তা পেয়েও নিজেদের রক্ষা করতে পারেনি জেলেনস্কি। বছরের গোড়ার দিকে খার্কিভের ট্যাঙ্কার ও সাজোয়া যান দিয়ে তীব্র আক্রমণ শুরু করে রাশিয়া, যা ঠেকাতে এক প্রকার হিমশিম খায় ইউক্রেনীয় বাহিনী। তবে পুতিনকে পরাস্ত করতে এ বছর পশ্চিমারাও রেকর্ড পরিমাণ সামরিক সহায়তা দিয়েছে ইউক্রেনকে। এর মধ্যে যুক্তরাষ্ট্র রয়েছে শীর্ষস্থানে, দ্বিতীয় স্থানে ইউরোপিয়ান ইনস্টিটিউশনস, এরপর যথাক্রমে আসে জার্মানি, যুক্তরাজ্য, জাপান, কানাডার নাম। ডেনমার্ক, নেদারল্যান্ডস, সুইডেন, ফ্রান্স ছাড়াও আরও বহু দেশ রেকর্ড ছাড়িয়েছে ইউক্রেনকে সহায়তার ক্ষেত্রে। গণমাধ্যম বলছে পুতিন বাহিনীকে যুদ্ধের ময়দানে পরাস্ত করতে 2024 সালের আগস্ট পর্যন্ত $108 বিলিয়ন বেশি সহায়তা পেয়েছে জেলেনস্কি প্রশাসন। এরপরও বিভিন্ন সময় আরও সহায়তা পেয়েও পুতিনের সঙ্গে খুব একটা পেরে ওঠেনি তারা। এবছর যুদ্ধের সবচেয়ে আলোচনার বিষয়ের মধ্যে একটি ছিল রুশ ভূখণ্ডে পশ্চিমাদের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রে মার্কিন অনুমোদন। প্রথম থেকেই ক্রেমলিনকে পরাজিত করতে এ অনুমতি চাইলেও শেষ পর্যন্ত এতে রাজি হয় বাইডেন প্রশাসন। এর পরপরই এবছর প্রথমবারের মতো মার্কিন ও ব্রিটেনের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ইউক্রেন। এরপর পুতিনের পারমাণবিক হামলার হুমকিতেও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ। পাল্টা মাঝারি পাল্লার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের আক্রমণেও আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে হইচই ফেলে দেয় ক্রেমলিন। এতে ব্যাপক ক্ষতির মুখেও পড়ে কিয়েভ। 2024 সালে রাশিয়ার অভ্যন্তরে কুর্স্ক অঞ্চলের কিছু অংশ দখলে নিয়েছে ইউক্রেন। এ অঞ্চলের নিয়ন্ত্রণ ফিরে পেতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে মস্কো। এমনকি যুদ্ধে লড়তে প্রথমবারের মতো উত্তর কোরিয়ার সেনা ব্যবহারের দাবি ওঠে এবছর। তবে শেষ পর্যন্ত কৌশলগত জায়গাগুলোতে নিজেদের শক্তি প্রদর্শনে কোনো দিক থেকেই ত্রুটি ছিল না পুতিন প্রশাসনের। এমনকি শীত সামনে রেখে ইউক্রেনের জ্বালানি খাতকে পঙ্গু করতে সেখানেই হামলা চালাচ্ছে রুশ বাহিনী। এবছর জেলেনস্কির জন্য সবচেয়ে বড় ধাক্কা ছিল মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের আগমন। যুদ্ধ দীর্ঘায়িত করতে ইউক্রেনকে আর সহায়তা করা হবে না, এ যুদ্ধ বন্ধ চান এমন নানা মন্তব্য করেছেন তিনি। এর মাঝেই বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের চেষ্টা করবেন। ফলে দুপক্ষর শেষ মুহূর্তে নিজ নিজ অবস্থান শক্তিশালী করতে ব্যস্ত। তবে 3 বছর ধরে চলা এ যুদ্ধ শেষ পর্যন্ত কোন দিকে যাবে সেদিকেই এখন নজর বিশ্ববাসীর। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।